ঢাকা সহ ৮ বিভাগে আরও কয়েকদিন বৃষ্টির আভাস। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পানি কমতে থাকলেও চরম দুর্গতিতে ৬ লক্ষাধিক মানুষ। জনসমর্থনে দেশ এগিয়ে নেয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। বরিশাল বাবুগঞ্জের বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন। শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, আগে জেলে যেতে হবে, তার দণ্ড কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সরকার, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিশ্বকাপে সেমিফাইনালে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড মুখোমুখি। কোন দলের কেমন সম্ভাবনা, কারা যাবে ফাইনালে? দেখছিলেন সংবাদ শিরোনাম। আগামী 2 দিন বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকলেও ঢাকা সহ 8 বিভাগে শুক্রবার পর্যন্ত থেমে থেমে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকবে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী। বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী, হকার ও খেটে খাওয়া মানুষ। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। মৌসুমী বায়ুর প্রভাবে গেল 3 দিন ধরেই বৃষ্টির মুখোমুখি মহানগরবাসী। অতিবৃষ্টির ফলে তলিয়ে গেছে রাস্তাঘাট, অলিগলি। সোমবার সকাল 9:30টার পর থেকে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে অব্যাহত থাকছে। অতিবৃষ্টির ফলে রাজধানীর রাজারবাগ, মালিবাগ, শান্তিনগর ও পল্টন এলাকা সহ শহরের বেশ কিছু প্রধান সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। এছাড়া যানবাহনের অভাবে অফিসগামী কর্মজীবী মানুষও ভোগান্তিতে পড়েন। সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি বিকল হওয়ায় ধীরগতি সহ তীব্র যানজটে চরম বিপাকে পড়েন সব শ্রেণী পেশার মানুষ। বেচাকেনি কম, অনেক কম। মানুষ বাইরে যেতে পারতেছে না, মানুষের কাছে টাকা পয়সা নাই। বৃষ্টি নামলে তো দোকান বন্ধ করে দিতে হয়, পানি ঢুকে আমার পানি দোকান পরিষ্কার করার জন্য আমরা দোকান খুলছি এখন। মানে একটু যদি বৃষ্টি হয় সব নর্দমা টর্দমা সব ডুবে যায়, আমরা বের হতেই পারি না। এই জন্য আমরা সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন, যাই বলেন, ঊর্ধ্বতনের কাছে আমরা আবেদন জানাচ্ছি যাতে আমাদের এই অবস্থা থেকে বের করতে পারে। লাইনগুলো পরিষ্কার না করে আজীবন পানি থাকবে। হ্যাঁ, সবসময় এখানে উঠে, মানে বেশি বৃষ্টিপাত বা 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টিপাত হলে একবারে অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে আগামী 5 দিন থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকবে। গতকাল সকাল 6টা থেকে আজকের দুপুর 12টা পর্যন্ত ঢাকায় 117 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আজকের দিনের পর থেকে 14ই জুলাই এবং 15ই জুলাই সারা বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা এবং এরিয়া কভারেজ একটু কমে যেতে পারে, এই তীব্রতাও একটু কমে যেতে পারে। এর মানে এই নয় যে বৃষ্টিপাত থেমে যাবে, থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃষ্টির কারণে দেশের সব বিভাগেই তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে ধীর গতিতে পানি নামতে শুরু করেছে। বিভিন্ন উপজেলায় এখনও পানিবন্দী 6 লাখেরও বেশি মানুষ। কোথাও বাড়িঘর ধসে পড়েছে, কোথাও ধসে গেছে রাস্তাঘাট। নষ্ট হয়ে গেছে সবজি ক্ষেত, ফসলি জমি, মাছের প্রজেক্ট ও পোল্ট্রি খামার। খাগড়াছড়ির জেলা সদরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও স্বাভাবিক হয়নি দীঘিনালায়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় 6 লাখেরও বেশি মানুষ এখনও পানিবন্দী। 5 জুলাই থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালীর অনেক জায়গা প্লাবিত হয়। এ বন্যায় চট্টগ্রামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। তবে বৃষ্টি আর সাঙ্গু ও ডলু নদী দিয়ে উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যার পানি কমছে কিছুটা ধীর গতিতে। বন্যার্ত মানুষের মাঝে সরকারি বেসরকারিভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যোগ দিয়েছে সেনাবাহিনীও। পাহাড়ের পানিগুলো এখানে ডল নামিয়ে গেছে, আর সঙ্গে নদীর ডোলাহাল, এগুলো বিপজ্জনক, ওগুলো ছিঁড়ে গেছে। মানুষের বাড়িঘর একটাও নেই, এই সবগুলো পানিতে ডুবেছে। খাওয়া দাওয়ার খুব সমস্যা। বাড়ি ডুবে গেছে, তার রাস্তাঘাট ডুবে গেছে। সাইক্লোন সেন্টারে ছিল 2 দিন, গরু ছাগল বেশি নিয়েছে পানিতে। খাগড়াছড়ির জেলা সদরে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দীঘিনালা উপজেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এখনও 50টি পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। পানিবন্দী কয়েক হাজার পরিবার 6 দিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছে। জেলায় 12টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে।
গত দুদিন বৃষ্টি না হয় রাঙামাটির বিলাইছড়ি ও বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বড়কল উপজেলার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। বাঘাইছড়ির কাঁচালং নদী ও রাইংখং নদীর পানি কমার সঙ্গে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। বান্দরবানে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বৃষ্টি কমে যাওয়ায় বাসাবাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইখংছড়িতে। মৎস্য চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে পুকুর ও জলাশয় বন্যার পানিতে ডুবে যাওয়ায়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন যতক্ষণ সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত বিএনপি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে মানবিকতার বিচারে দেশ পুনর্গঠন করতে চায় সরকার। বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। ভিডিও ধারণ করেছেন মোহাম্মদ সেলিম, সাথে ছিলেন বরিশাল প্রতিনিধি সালে টিটু। রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সোমবার সকালে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর। আষাঢ়ের বৃষ্টি ঝরা স্নিগ্ধতা নিয়ে বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশাল সফরে গৌর নদীর বাটাজোর ইউনিয়নে পৌঁছে নতুন খনন করা সারিকল বাটাজোর খালপাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। পরে সমবেত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্বের উন্নত দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশটা যেহেতু আমাদের সকলের, এই দেশটার তো আমাদেরকে যত্ন করতে হবে। বর্ষার সময় এখন আমরা কি দেখি, বিভিন্ন জায়গায় পানি জমা হয়ে যাচ্ছে, হচ্ছে না? সেটি শহরেই হোক, গ্রামেই হোক, বিভিন্ন খাল বিল এগুলো বন্ধ হয়ে গেছে, পানি যেতে পারছে না ঠিকভাবে। এইটা দেখি না আমরা, এই সমস্যা হয় না? তো এখন এই যে সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের স্ব অবস্থান থেকে প্রত্যেকটি মানুষ যতটুকু সম্ভব হবে আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের পরিবেশের প্রতি আমরা যত্ন নিব। বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকার ভোগীদের সাথে মত বিনিময়ে অংশ নেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকল মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না, বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বরিশাল সিটি কর্পোরেশনের 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে দেশ থেকে হটিয়েছে। তার মানে আমরা সকলে মিলে যদি তাদের কাজ রেখে দেশের জন্য, মানুষের জন্য যে কাজগুলো ভালো, সেই কাজগুলো যদি আমরা করি তাহলে সকলে মিলে উপকৃত হয়। আসুন আজকে এই বৃক্ষরোপণের দিনে আমরা সকলে মিলে প্রতিশ্রুতিবদ্ধ হই, পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে। পরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে দলীয় প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হয়ে সেই দলের চেয়ারম্যান তারেক রহমান যখন প্রধানমন্ত্রী, তিনি তখন জনগণের কাছে আসছেন, জনগণের কাছ থেকে তাদের দুঃখ দুর্দশার কথা শুনছেন, সেই সঙ্গে নির্বাচনে দেয়া সেসব প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন করছেন। তিনি বারবার যে কথাটি বলছেন, সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ, সেই মানবিক বাংলাদেশ গড়তে সবাই মিলে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বানও জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, বরিশাল।
বরিশালের বাবুগঞ্জের বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11:30টায় বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়াস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গল জুড়ে সেনা সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী এ সময় শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি ড্রোন মাল্টি ব্যারেল সিস্টেমের কার্যক্রম প্রত্যক্ষ করেন। সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা তাকে এই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যপদ্ধতি ও যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে ধারণা দেন। তিনি জঙ্গলের ভেতরে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহ দেন। এক পর্যায়ে তিনি সেনা সদস্যদের সঙ্গে মাটিতে বসে কিছু সময় কাটান এবং তাদের প্রশিক্ষণ, দায়িত্ব ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথা শোনেন। কৌটার মধ্যে মোম জ্বালিয়ে তৈরি আগুনে রান্না করা সাদা ভাত, ডাল, আলু ভর্তা, চিংড়ি মাছ ও ডিমের তরকারি পরিবেশন করা হয় তাকে। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবেলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। বর্তমানে পৃথিবীতে আজকে থেকে 20 বছর, 25 বছর বা 30 বছর আগে যুদ্ধের ধরন যেমন ছিল, এখন যুদ্ধের ধরন পাল্টে গিয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে একদিন বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বলুন, বাংলাদেশের সেনাবাহিনীর আর্ট বলুন, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সপার্টিস বলুন, সব নিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় আলোচনা হবে। তারা গর্ব ভরে বা তারা কেউ কেউ হয়তো হিংসার দৃষ্টিতেও বাংলাদেশের সেনাবাহিনীকে কথা বলবে। আমরা সেই দিনের অপেক্ষা করছি। শেখ হাসিনা ভারত বা বাংলাদেশ যেখানেই আত্মসমর্পণ করুন না কেন তাকে আগে জেলে যেতে হবে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দণ্ডপ্রাপ্ত আসামির কোনো বক্তব্যের কোনো মূল্য নেই বলে জানান তিনি। শেখ হাসিনাকে ফেরাতে সরকার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। রিপোর্ট ইমরুল কায়েসের। পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। সম্প্রতি নেট দুনিয়ায় তার এমন বক্তব্য ভাইরাল। এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মনে করেন, পালিয়ে থাকা দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতেই শেখ হাসিনা এমন বক্তব্য দিচ্ছেন। বাস্তবে দেশে ফিরলেই তাকে জেলে যেতে হবে বলে জানান তিনি। মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। উনি যদি আত্মসমর্পণ করে তাহলে ওনার বাংলাদেশের আইন অনুযায়ী ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, ওনাকে জেলে যেতে হবে। একজন আসামি সে কোথায় আত্মসমর্পণ করবে, কিভাবে করবে, সেটা একেবারেই ওনার ব্যাপার এবং সেটা আমাদের কোনো সরকারের কোনো এখানে সাবজেক্ট না। এবং সে বিদেশে বাংলাদেশের কোনো মিশনে আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই। ওনাকে জেলে যেতে হবে, ওনার যে সাজা সে সাজা ফেস করতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে সরকারি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। সরকারের পক্ষ থেকে অলরেডি এক্সট্রাডিশন প্রক্রিয়া শুরু হয়েছে। যেভাবে যে কোনো দেশের সাথে আমাদের যে প্রক্রিয়া আছে ডিপ্লোমেসিতে, সেই প্রক্রিয়া চলছে। সব কিছু তো স্টেটমেন্ট দিয়ে, ঘোষণা দিয়ে, আপনাদেরকে বিবৃতি দিয়ে বলার কিছু নাই। এটা ভারতের সাথে আমাদের যেই চলমান কথাবার্তা হয়, ডায়ালগ হয়, আমাদের এক্সচেঞ্জ হয়, তখন সবসময় এই সাবজেক্ট থাকে আলোচনায়। পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া ইতিমধ্যে চলমান আছে। শেখ হাসিনা কিভাবে আত্মসমর্পণ করবেন সেটা তার বিষয় বলে মনে করেন শামা ওবায়েদ। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। মডেল মসজিদ নির্মাণের অতিরিক্ত খরচ বা অনিয়ম খতিয়ে দেখতে শিগগিরই তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে জয়নাল আবেদিন ফারুক বলেন, নতুন মসজিদ তৈরির দরকার নেই। তার অভিযোগ, মডেল মসজিদ তৈরির নামে আগে 13 কোটির জায়গায় 21 কোটি খরচ করা হয়েছে। সেগুলোর আগে তদন্ত হওয়া দরকার। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফ্যাসিস্ট সরকারের সময় মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট হয়েছে। মসজিদ নির্মাণের নামে গঠিত যে কাজ হয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। আমি এখানে বলছি না যে পদ্মা সেতুর মতো দুর্নীতি এখানে হয়েছে, তবে ইসলামের নামে মসজিদের নামে তারা যা করেছে সেটা অত্যন্ত গর্হিত কাজ। এখন 13 কোটি থেকে 21 কোটিতে কিভাবে গেল এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব। মাননীয় স্পিকার, আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরান। হরমুজ প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণ দুর্বল করতে রবিবার রাতে বন্দর আব্বাস, সিরিক, কেশমদ্বীপ ও জাস্ক এলাকায় মিসাইল হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সোমবার ভোর না হতেই মধ্যপ্রাচ্যে বাহরাইন, কুয়েত এবং জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী আইআরজিসি। আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে, কুয়েতের আলী আল সালেমে মার্কিন ঘাঁটির জ্বালানি সংরক্ষণাগার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এছাড়াও জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটির বড় কয়েকটি ক্ষেপণাস্ত্র গুদাম আর জ্বালানি সংরক্ষণাগারে আগুন ধরে গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান এখন পর্যন্ত সমঝোতা স্মারকের কোনো শর্ত ভঙ্গ করেনি। দাবি করা হয়, সমঝোতা স্মারক সই করার 25 দিনের মাথায় সব শর্ত ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।